দেখুন, নির্বাচন কমিশন যে কথাটা বলেছে, যে একজন বিদেশিরও নির্বাচনের ভোটার তালিকা থাকা উচিত নয়, এই কথাটা তো আমরা বলি যে এটা তো ঠিক যে একজন বিদেশিরও ভোটার তালিকায় থাকা উচিত নয়। কিন্তু যে এসআইআরটা হচ্ছে সেটা কিন্তু স্বচ্ছ ভোটার তালিকার জন্য হচ্ছে না। এইখানটাই হচ্ছে ফাঁকিটা। দেখুন, যে ভোটার তালিকা তৈরি করার জন্য আপনারা জানেন যে ধারাবাহিকভাবে সারা বছর ধরে একটা প্রক্রিয়া চলে, যেটা যে প্রত্যেক বছর এবছর জানুয়ারি মাসেও একটা কিন্তু ভোটার তালিকার একটা রিভিশন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে এই যে আজকে হঠাৎ 20 বছর 22 বছর পরে 2002 যদি আমি ধরেও নিই যে 2002 এসআইআর হয়েছিল, হয়নি, কিন্তু সেটাকেও যদি ওদের বক্তব্য অনুযায়ী আমরা ধরেও নিই, তাহলেও কিন্তু দেখুন আজকে 23 বছর পরে আজকে কিন্তু 24 বছরের মাথায় তারা আবার নতুন করে এসআইআর এর কথা বলছে। তাহলে এই যে 24 বছর ধরে কি হলো? তাহলে যে ভোটার তালিকাটা 24 বছর ধরে স্বচ্ছ ছিল না, ব্যাপারটা তো তা নয়। আসলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিটা হচ্ছে অজুহাত, মানুষকে একটা ঠকানো। আসলে যে এসআইআরটা হচ্ছে সেটাই হচ্ছে এনআরসি করার জন্য। এইটা আপনাদেরকে বুঝতে হবে যে নির্বাচন কমিশন আইন এবং যে নাগরিকত্ব আইন, সেটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে নির্বাচন কমিশনের আইনে এবং আগে সুপ্রিম কোর্টে যে লাল বাবা হোসেন ভার্সেস যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেই সেই মামলার জাজমেন্টে 1995 সালে পরিষ্কারভাবে বলা আছে নির্বাচন কমিশনের কোনো নাগরিকের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকার নেই। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই নির্বাচন কমিশন হঠাৎ তারা এই অধিকারটা তারা নিজেরাই অর্জন করলো, তারা নিজেরাই সেটাকে আজকে সেটাকে লাগু করলো। আপনারা যদি পুরনো নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, বিএলওদের কাছে যে নির্দেশিকা, সেইগুলো যদি আপনারা খেয়াল করেন, যে সেগুলোতে পর্যন্ত পরিষ্কারভাবে বলা আছে যে বিএলওদের যে নাগরিকত্ব নিয়ে দেখার কোনো দরকার নেই, যে স্থানীয়ভাবে তারা যারা 6 মাসের এক জায়গায় আছেন, 6 মাসের অধিবাসী এবং আশেপাশের মানুষ যদি সাক্ষ্য দেয় যে তাহলেই তাকে কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে হবে। সেখানে নাগরিকত্ব যাচাইয়ের কথা কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখবেন যে কোথাও নেই। যে 2002-এ যদি হয়ে থাকে, সেখানেও কিন্তু এই যে নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টা ছিল না। সেখানেও কিন্তু বলা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে এবং যেখানে যে ভোটার কার্ডটা দেখতে হবে, স্থানীয় মানুষের সাক্ষ্য দেখতে হবে এবং ঠিকানাটা দেখতে হবে ঠিক আছে কিনা। কিন্তু তাহলে এসআইআরটা কেন? আমাদের বক্তব্য হচ্ছে যে নাগরিকত্ব আইনের যে সংশোধনগুলো করা হয়েছে, বিশেষ করে 2003-এর যে সংশোধনী, সেই সংশোধনীকে দেখবেন যে এখানে হুবহু কার্যকরী করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বাবা মা দুজনেই যদি ভারতীয় হয়, তাহলেই একমাত্র হচ্ছে একজন ব্যক্তি, তাহলে সে ভারতের নাগরিক। বিশেষ করে যারা 2004 সনদে 2003-এর যে সংশোধনী, তারপরে 2004 থেকে সেটা কার্যকরী হয়েছে। সেই জায়গাটাকে, সেই ক্রাইটেরিয়া করে, সেই নাগরিকত্ব আইনটাকে ধরে আজকে তারা সমস্ত কিছু নতুন করে তারা দেখছে। এবারে আমরা বলছি যে এনআরসি করতে চাইছে। এনআরসির মাধ্যমে তারা কি করবে? দেখুন, কেন তারা নির্বাচন কমিশনটাকে ব্যবহার করলো? কারণ তাদের যে, যদি আপনারা আরএসএস বিজেপির যদি লেখাপত্র পর্যায়ে তাদের যে 100 বছরের যে ইতিহাস, সেইখানে যদি তাদের যে তাত্ত্বিক নেতা যে গোলওয়ারকার, সে গোলওয়ারকারের লেখাপত্র আপনারা যদি দেখেন, দেখবেন যে সেখানে গোলওয়ারকার পরিষ্কারভাবে বলেছে যে যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অর্থাৎ তারা কারা? যারা বর্ণের যে আমাদের যে হিন্দু যে ধর্মে যেটা রয়েছে, যে সেখানে সামাজিক যে বর্ণবাদী চতুর্বর্ণের যে ইতিহাস আছে, সেইখানে যারা নিচের দিকে রয়েছে, যারা সাবর্ণ নয়, উচ্চ বর্ণ নয়, যারা ব্রাহ্মণ নয়, যারা সম্পত্তিবান অংশ নয়, যারা এবং এই অংশে এবং মহিলা, এদেরকে তারা ভোটাধিকার দেওয়া, এদের রাষ্ট্র পরিচালনা, এদের কোনো যোগদান থাকুক, এটা আরএসএস কোনোদিন চায়নি। এবং আরএসএস কোনোদিনই সর্বজনীন ভোটাধিকারের পক্ষে নয়। এবং এই গোলওয়ারকারের লেখাতেই আপনারা পাবেন তারা এটা মনে করে যে যারা সাবর্ণ, যারা সমাজের উচ্চস্তর, যারা শিক্ষিত, তাদেরই একমাত্র ভোটাধিকার থাকা দরকার, রাষ্ট্র পরিচালনায় তাদেরই অধিকার থাকা দরকার। ঠিক একদম হুবহু দেখবেন এখানে সেটা কার্যকরী করছে। যে 13টা ডকুমেন্টের কথা এখানে নির্বাচন কমিশন বলছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে, আপনারা দেখবেন যে এই 13টা যে ডকুমেন্ট কার কাছে থাকতে পারে। দেখবেন যে কি বলা আছে, পেনশনের
কাগজ, সরকারি চাকরির আইডেন্টিটি কার্ড, সম্পত্তি বাড়ির দলিল বা এই ধরনের যে এগুলো পাসপোর্ট, এগুলো কাদের রয়েছে? সমাজের যারা উপরিস্তর সেই ধরনের মানুষের কাছেই কিন্তু এগুলো থাকে। এমনকি এসসি এসটি সার্টিফিকেটও দেখবেন যে এসসি এসটিদের মধ্যেও যারা সমাজের উপরিস্তর তাদের কাছেই একমাত্র থাকে। কাজেই যে এই যে আরএসএস এর যে যে লক্ষ্য উদ্দেশ্য, তাদের যে হিন্দু রাষ্ট্র, তথাকথিত যে হিন্দু রাষ্ট্র তৈরি করার যে তাদের যে 100 বছরের যে স্বপ্ন, আজকে তারা এই এসআইআর এর মাধ্যমে সেই দিকে তারা এক পা এগোতে চাইছে। কেন বলছি? আপনারা দেখবেন যে এর মধ্যে দিয়ে তারা যে বিশাল সংখ্যক একটা মুসলমান জনসংখ্যা, বিশেষ করে 3টে জেলা আপনারা দেখুন, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, 3টে জেলায় এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যত মানুষকে ডাকা হয়েছে তার মধ্যে 30.2% হচ্ছে মুসলমান। এবং গোটা দেশে বিহারেও তাই হচ্ছে। বিহারেও যত মানুষের নাম বাদ গেছে সেখানে দেখবেন যে সেখানে যে বিহারের জনসংখ্যা 17% হচ্ছে মুসলমান, কিন্তু নাম যারা বাদ গেছে তাদের 25% হচ্ছে মুসলমান। যে মুসলমান এবং মহিলা মনুবাদী দর্শন অনুযায়ী আরএসএস এ সেখানে মহিলাদের তারা মনে করে না যে রাষ্ট্র পরিচালনায় বা ভোটাধিকারের প্রশ্নে তারা মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখে। কাজে এই যে আরএসএস এর যে দর্শন, এইটাকে তারা আজকে এই এসআইআর এর মাধ্যমে একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা এটাকে কার্যকরী করতে চাইছে এসআইআর এর মাধ্যমে, এবং তার জন্য তারা ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। একই সঙ্গে এই যে বিপুল সংখ্যক একটা মানুষ যাদের ভোটাধিকার হরণ করবে, তারা কোথায় যাবে? তাদেরকে যারা বেনাগরিক বলে তাদের যদি ঘোষণা করে, আমরা আসামের ক্ষেত্রে কি দেখছি, আসামে 19 লক্ষ মানুষকে তারা বেনাগরিক করেছে এনআরসি করে। তাহলে এই মানুষগুলোকে তারা তো দেশ থেকে বের করে দেয়নি, তারা দেশেই রয়েছে। একটা মানুষ ডিটেনশন সেন্টারে ছিল 2 বছর 3 বছর ছিল, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা সেখানে এখন আসামেই রয়েছে। আসলে এর মধ্যে দিয়ে এই যে অধিকারহীন, নাগরিকত্বহীন, অধিকারহীন, নাগরিকত্ব নেই মানে আপনার অধিকার নেই। আপনার 2 টাকা কিলোর যে চালও আপনি পান সেইটুকু পাবেন না, আপনার একটা থানায় এফআইআর করার অধিকার থাকবে না, আপনার যে বিনামূল্যে শিক্ষা পান কোন রাষ্ট্রের কোন অধিকারে আপনার আর থাকবে না যদি আপনার নাগরিকত্ব না থাকে। তাহলে এই যে বিপুল সংখ্যক মানুষকে তারা বেনাগরিক করবে, তারা কোথায় যাবে? যদি সরকারি পরিসংখ্যান, সরকারি বক্তব্য, বিভিন্ন সরকারি মানে ইলেকশন কমিশনের বিভিন্ন বক্তব্য এবং কেন্দ্রের যে শাসক দল তাদের বিভিন্ন বক্তব্য আপনারা যদি দেখবেন তারা বলছে যে মোট ভোটারের অন্তত 10%কে তারা তারা ছেটে দেবে। তাহলে 10% মানে হচ্ছে যে অন্তত প্রায় 10 কোটি মানুষকে ছেটে দেবে। ইতিমধ্যে যে 12টা রাজ্যে যেখানে এখন চলছে, এবং যদি আমরা বিহারকে ধরি মোট 13টা, এই 13টাতে প্রাথমিকভাবে যত নাম বাদ গেছে সেটা হচ্ছে 6.5 কোটি। 6.5 কোটি নাম ইতিমধ্যেই কিন্তু বাদ গেছে। তাহলে এই বিপুল সংখ্যক মানুষ যদি আমি 10% ধরি, প্রায় 10 কোটি মানুষ, এরা কি করবে? এরা হবে যে এখানকার যে কর্পোরেট, যে এখানকার যে বৃহৎ কোম্পানি, বড় বড় পুঁজিপতি, তাদের সস্তা শ্রমিক। এই সস্তা শ্রমিককে তারা কাজ দেবে কোথায়? আপনারা ইতিমধ্যে দেখবেন যে কেন্দ্রীয় সরকার 2টো মিশন ঘোষণা করেছে। একটা হচ্ছে ডেমোগ্রাফিক মিশন। এই ডেমোগ্রাফিক মিশনের মাধ্যমে তারা নাগরিকত্বের যে যারা বলছে যে মানে ভারতবর্ষের যে তারা জনসংখ্যাকে তারা নিজেদের মতো করে ঢেলে সাজাতে চাইছে, যে মুসলমান থেকে, দলিত থেকে, মহিলাদের থেকে, নিম্নবর্ণের মানুষ এবং নিম্ন বর্গের যার প্রান্তিক মানুষ, তাদেরকে তারা দ্বিতীয় শ্রেণী নাগরিক করে, এটা হচ্ছে তাদের ডেমোগ্রাফিক মিশনের লক্ষ্য। আরো একটা মিশন তারা করছে, সেইটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল মিশন, খনিজ সম্পদ উত্তোলনে একটা মিশন তারা তৈরি করেছে। যে আপনারা খেয়াল করে দেখবেন যে ছত্তিশগড় থেকে, মহারাষ্ট্র থেকে, দণ্ডকারণ্য গোটা এলাকায় তারা কিন্তু এই যে মাওবাদীদেরকে তারা হত্যা করেছে, যে হাজার হাজার মাইল তারা কিন্তু তারা সেই মাওবাদীদের থেকে মানে দখল করেছে। যে বস্তার জেলা, শুধু বস্তারের যে এলাকা সেটাই হচ্ছে গোয়ার থেকে বড়। যে গোয়া রাজ্যের যে যত জমি আছে তার থেকে বস্তারে তার থেকে বেশি জমি আছে, এবং এই পুরোটাই হচ্ছে খনিজ এলাকা। এবং ঝাড়খণ্ডে, উড়িষ্যার মালকানগিরি এলাকায় সমস্ত জায়গায় যে ওরা আজকে বহু সংখ্যক তারা খনিজ, মানে তারা আজকে খনিজ সম্পদ, দুর্মূল্য খনিজ তারা আহরণ করার জন্য খনি তৈরি করবে। এটা হচ্ছে তাদের আরেকটা কর্মসূচি, এবং তার জন্য সস্তার মজুর হবে এই যে এনআরসির মাধ্যমে বেনাগরিক করা, বা যা এই যে এসআইআর এর মাধ্যমে যে ভোটাধিকার হরণ করা।
করে যে সমস্ত মানুষের অধিকারহীন মানুষকে। এই দুটো কর্মসূচি, একদিকে হচ্ছে ডেমোগ্রাফিক মিশন, আরেকদিকে হচ্ছে এই যে মিনারেল যে মিশন, এই দুটোকে এক জায়গায় মিলে যাচ্ছে। আরএসএস বিজেপির স্বার্থ আর কর্পোরেটের স্বার্থ, এই দুটো এক জায়গায় মিলে যাচ্ছে। এসআইআর এর পেছনে এই কর্পোরেট দুনিয়ার একটা বিরাট স্বার্থ রয়েছে, যে তারা সস্তার মজুর পাবে। আরেকদিকে বিজেপি আরএসএস এর যে রাজনীতি, তাদের যে স্বার্থ, এবং তারপরে ডিলিমিটেশন রয়েছে, সেন্সাস হবে, ডিলিমিটেশন হবে, তার মধ্যে দিয়ে তারা দেখবেন যে তারা যেটা বলছে যে যারা অন্তত 40 সাল অবধি তারা ক্ষমতায় থাকবে, এটা কিন্তু এই দুটো কর্মসূচি এক জায়গায় মিলে যাচ্ছে। যে কারণে আজকে ভারতবর্ষের সমস্ত বড় বড় পুঁজিপতিরা, সমস্ত বড় বড় রাজনৈতিক দল দেখবেন সবাই এসআইআর এর পক্ষে কথা বলছে। তারা কেউ কিন্তু এসআইআর এর সার্বিকভাবে বিরোধিতা করছে না। তারা কিছু মেরামতি করতে বেদারতার, কিন্তু সার্বিক এসআইআর এর বিরোধিতা কেউ করছে না। এই দুটো কর্পোরেটের স্বার্থ এবং যে বিজেপি আরএসএস এর স্বার্থ দুটো মিলে যাচ্ছে। সেই কারণে তারা এত জবরদস্তি, তারা গান পয়েন্টে মানুষকে আজকে তার ভোটার যে তারা এসআইআর এর লাইনে যেতে বাধ্য করছে, এবং কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করছে না। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল কর্পোরেটের টাকায় চলে, কর্পোরেটের স্বার্থ দেখাই হচ্ছে ওদের লক্ষ্য, সেটাই তারা এর মাধ্যমে তারা কার্যকরী করছে। তাই আমরা আমাদের মতো যারা নাগরিক সংগঠন, আমরা এই সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই আজকে আপনাদের অনেকেই প্রশ্ন করছেন আপনাদের মধ্যে যে এসআইআর তো সেই সত্য চললো, আপনারা এখনো প্রতিবাদ করছেন কেন? আসলে আপনাদের আমরা আগেও বলেছি যে আমাদের কাছে দুটো মডেল আছে। একটা হচ্ছে পাঞ্জাবে কৃষক আন্দোলনের যে মডেল, যে 3টে কৃষি আইন, সেটা কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আইন করা সত্ত্বেও, এবং মোদি থেকে আরম্ভ করে সবাই বহুবার বলেছে যে আমরা কোনোভাবেই ওটাকে বাতিল করব না, কিন্তু মানুষের আন্দোলনে কিন্তু সেই আইনগুলো বাতিল, মানে মানুষ কিন্তু কেন্দ্রীয় সরকার বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা 2020 সালে 18, 19, 20 সালে আপনারা মনে করুন যে সেখান থেকে কিন্তু যে এনআরসি করতে গেছিল, যে তারা যে সিএ করতে গেছিল, গোটা দেশব্যাপী যে লড়াইটা হচ্ছে, তারা কিন্তু সিএ আজ পর্যন্ত আইন তারা করেছে, কিন্তু সেভাবে কার্যকরী করতে পারেনি। কাজে এই যে লড়াইটা রয়েছে, যে আইন হয়ে গেলে যদি এটা লড়াইটা কিন্তু লড়াই যদি চলে, এটা এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই ইতিহাস আছে যে লড়াই যদি চলে, মানুষ যদি রাস্তায় নামে, শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার যত বড় শক্তিশালী সরকারই হোক বাতিল হয়, বাতিল করা সম্ভব। এটা আমরা কৃষি আইনের ক্ষেত্রে দেখেছি, আগের এনআরসি দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এটা দেখেছি, এটা সম্ভব। আমরা তাই যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই লড়াইটা চালাবো। আজকে মানুষ সত্যটাকে বুঝতে পারছে না, তারা বিভিন্ন শাসক দলের উপর আস্থা বিশ্বাস রাখছে। আমরা কিন্তু তারা আমাদের কাছে পরিষ্কার মডেল রয়েছে, আসাম মডেল। তারা যে এনআরসি তে আসামে 19 লক্ষ মানুষের কিন্তু সরাসরি তারা কিন্তু নাম কাটা গেছে, এবং তারা কোনো অধিকার তারা পাচ্ছে না। কাজে আমাদের যে আশঙ্কা, একদিন আগামী দিনে মানুষ এখানকার বুঝতে পারবে যে যখন এখানে দেখুন দেখুন কি মারাত্মক, দেখুন যে প্রথম লিস্টে যে 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে 20 লক্ষের উপরে রয়েছে যারা স্থানান্তরিত এবং নিখোঁজ। এই যে 20 লক্ষ কারা, তারা হচ্ছে একটা বড় অংশ হচ্ছে যারা মহিলা, যাদের বিবাহ সূত্রে অন্যত্র চলে গেছে, আর বড় অংশ হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা কাজের জন্য অন্য রাজ্যে চলে গেছে। তাহলে এদের তো এই মানুষগুলোর সম্মতি না নিয়ে এদের নাম কাটা চলে গেল, এই মানুষগুলোকে নোয়ার হয়ে গেল, হারিয়ে গেল, মানুষগুলো কোনো জায়গা নেই। তাহলে এই যে ভয়ঙ্কর প্রশ্ন, কোন রাজনৈতিক দল কিন্তু এই 58 লক্ষকে নিয়ে কোনো প্রশ্ন করলো না। এটা অত্যন্ত মারাত্মক। আমাদের গলা অতটা আমরা পৌঁছতে পারিনি, কিন্তু এই মানে এবং সারা দেশে এটা কিন্তু 6.5 কোটি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কাজে আমরা যদি এই মানে প্রতিবাদটা চালিয়ে যেতে পারি, আমরা যদি মানুষের কাছে কোনায় কোনায়, আপনারা দেখুন সারা রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন স্তরে মানে মানুষ প্রতিবাদ করছে, কিন্তু সেটা সংগঠিত একসঙ্গে করতে পারছে না। কারণ শাসক দল, এমনকি তৃণমূলও, তারা মুখে যে কথাগুলো বলছে, তারা আসলে একটা লড়াই ভাব করে তারা কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু এসআইআরটা স্মুথলি করিয়ে দিল। তারা কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু এসআইআরটা করিয়ে দিল, এবং খুব ঠকালো মানুষকে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রথম যখন হিয়ারিং হলো, সুপ্রিম কোর্ট বললো যে আমরা দরকার হলে আমরা পুরো বাতিল করে দেবো, কিন্তু সর্বশেষ হিয়ারিং এ সুপ্রিম কোর্ট কি করলো, তারা বললো যে এসআইআর এর বিরুদ্ধে কোনো বাধা বরদাস্ত করা হবে না। কি ভয়ঙ্কর কথা, যে সুপ্রিম কোর্ট প্রথমে বললো যে আমরা দরকার হলে বাতিল করে দেবো, তারপরে এখন বলছে এসআইআর এর বিরুদ্ধে কোনো বাধা বরদাস্ত করা হবে না। এই যে প্রত্যেককে যে সুপ্রিম কোর্টও এইখানকার এই ব্যবস্থার একটা অঙ্গ। কাজেই এই যে সমস্ত শাসক দল, সুপ্রিম কোর্ট, আইন আদালত,
সবটা মিলে এই যে মানুষকে দুর্মুষ করছে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের অধিকারহীনতার পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছে, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য রাখার চেষ্টা করছি। আমরা মনে করি সুপ্রিম কোর্টের ভূমিকা অত্যন্ত হতাশাজনক, এবং এটা সত্য হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট আজকে এই গোটা বিচার ব্যবস্থায় কিন্তু আরএসএস বিজেপির কুক্ষিগত হয়ে গেছে। আমরা বিভিন্ন প্রশ্নে দেখছি, কখনো বলছে যে ময়ূরের চোখের জলে গর্ভধারণ হয়ে যাচ্ছে, এবং তারা যেভাবে বিভিন্ন রায় দিচ্ছে, এবং সেই সামগ্রিকভাবে যদি দেখেন আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্ট গোটা বিচার ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট সহ তারা কিন্তু আরএসএস এবং বিজেপির কুক্ষিগত হয়ে গেছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমরা বলার চেষ্টা করছি, বিভিন্নভাবে মানুষের কাছে যাচ্ছি, আমরা আমাদের প্রতিবাদ চালাবো। আমরা মানুষ ধীরে সুস্থে মানুষ বুঝবে এবং মোহমুক্ত হবে, আরো বেশি সংখ্যক মানুষ রাস্তায় নামবে, এটাই আমাদের বিশ্বাস।